জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা অক্ষর কি? ডিএনএ। ডিএনএ হচ্ছে আমাদের জীবনের নীল নকশা। ডিএনএ নেই তো আমরা নেই। যত জীব পৃথিবীতে আছে সবার জীবনের মূল ভিত্তি হচ্ছে ডিএনএ। তো এই মহামূল্যবান জিনিসটা আবিষ্কার হলো কিভাবে? কলেজের পাঠ্য বইতে ডিএনএ এর আবিষ্কার নিয়ে কয়েক লাইন লেখা। 1869 সালে সুইস চিকিৎসক ও রসায়নবিদ ফ্রিডরিখ মিশের ক্ষতস্থানের পুঁজের শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ পৃথক করেন এবং নামকরণ করেন নিউক্লিয়েন। তাই একটা খটোমটো বাক্যের মধ্যে আসলে অনেকখানি রহস্য আছে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই ভিডিও সিরিজের উদ্দেশ্য আসলে এটাই, এমন সব ব্যাপার নিয়ে আলোচনা করা যেগুলো বইতে উল্লেখ করা থাকে কিন্তু অত ব্যাখ্যা করা থাকে না, মানে ব্যাখ্যা ছাড়াই বোঝা ছাড়াই আমাদের পড়ে যেতে হয়। এজন্যই মনে হয় জীববিজ্ঞান স্রেফ একটা মুখস্থের জিনিস, সেটাতে সেরকম বোঝার কিছু নেই। তো চলুন শুরু করি। প্রথমেই এই লাইনটা দেখে যে প্রশ্নটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে, বিজ্ঞানী ফ্রিডরিখ মিশের দুনিয়ায় এত কিছু থাকতে ক্ষতস্থানের পুঁজ টাইপের একটা বিচ্ছিরি জিনিসের পেছনে লাগলেন কেন? এই প্রশ্নটা করা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটার মধ্যেই অনেক কিছু বোঝার আছে। এর জন্য আগে জানতে হবে আমাদের বিজ্ঞানী মিশরের গবেষণার উদ্দেশ্য আসলে কি ছিল। সে সময়কার বিজ্ঞানীদের একটা অভ্যেস ছিল, তারা তাদের গবেষণার সমস্ত বৃত্তান্ত, কি করছেন, কেন করছেন, কিভাবে করছেন, সবকিছু ফেসবুকে পোস্ট করে দিতেন। মানে ফেসবুক সে সময় ছিল না, কাজেই তার জায়গায় তারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে চিঠি লিখে সব ডিটেল জানাতেন তাদের গবেষণায় কি হচ্ছে। বিজ্ঞানীদের এই চিঠিগুলো কিন্তু ইতিহাসের মূল্যবান সম্পদ, কারণ এই চিঠিগুলোর মাধ্যমে আমরা তাদের গবেষণার অনেক খুঁটিনাটি সম্পর্কে জানতে পারি। তো ওরকম একটা চিঠিতে ফ্রিডরিখ মিশের একটা কথা লিখেছেন যার সারমর্ম হচ্ছে, জীবকোষ আসলে কি দিয়ে গঠিত, এর একদম তলার উপাদানগুলো কি, সেটা খুঁজে বের করাই ছিল তার গবেষণার উদ্দেশ্য। মনে রাখবেন আবিষ্কারটা কত সালে হয়েছিল? 1869 সালে। তখন আমরা স্রেফ এতটুকু জানতাম যে কোষ বলে একটা জিনিস আছে এবং জীব মাত্রই কোষ দিয়ে গঠিত, কিন্তু এর গঠন কিরকম, এর ভেতরে কি আছে না আছে সেগুলো সম্পর্কে প্রায় কিছুই জানা ছিল না। তো এই কোষ রহস্য সমাধানের জন্য সে সময় মোটামুটি দুই দল বিজ্ঞানী কাজ করছিলেন। এক দলের উদ্দেশ্য ছিল কোষ দেখতে কেমন, এর ভেতরের জিনিসগুলোর চেহারা কেমন সেটা খুঁজে বার করা, আর আরেক দলের উদ্দেশ্য ছিল কোষ জিনিসটার রাসায়নিক উপাদান কি সেই প্রশ্নটার উত্তর বের করা। খেয়াল করুন, জীববিজ্ঞানের প্রায় যে কোনো জিনিস বোঝার জন্য এই দুটো প্রশ্ন করা যায়। প্রথম কথা, এটা দেখতে কেমন, মানে এর গঠন কিরকম, আর দ্বিতীয় কথা, এটা কি কি রাসায়নিক জিনিস দিয়ে তৈরি, এর রাসায়নিক গঠনটা কি। আপনাদের বইতে ডিএনএ নিয়ে আলোচনার সময় একটা হেডিং আছে, ডিএনএ এর ভৌত গঠন, মানে ফিজিক্যাল স্ট্রাকচার। সহজ কথায় বলতে গেলে ডিএনএ দেখতে কেমন। এখনকার দিনে একে আমরা বলি বায়োফিজিক্স। আবার রাসায়নিক গঠন নিয়েও অনেক আলোচনা আছে, সেটাকে আমরা বলি বায়োকেমিস্ট্রি। তো আমাদের মিশরের উদ্দেশ্য ছিল মোটামুটি বায়োকেমিস্ট্রি ধাঁচের, মানে কোষের রাসায়নিক উপাদানগুলো খুঁজে বের করা। ইনফ্যাক্ট অন্য গ্রুপের বিজ্ঞানী যারা চেষ্টা করছিলেন কোষ জিনিসটা দেখতে কেমন বা এর ভেতরের জিনিসগুলোর চেহারা কেমন সেই প্রশ্নটার উত্তর বের করা, তাদেরকে মিশর অত ভালো চোখে দেখতেন না, অত পাত্তা দিতেন না। তার লেখা অন্য চিঠি থেকে এর প্রমাণ পাওয়া গেছে। তো মিশর যদি তার রহস্যের সমাধান করতে চান তাহলে তো তার কোনো এক ধরনের কোষ নিয়ে কাজ করতে হবে। সেটার জন্য তিনি বাছাই করলেন হোয়াইট ব্লাড সেল বা বাংলায় শ্বেত রক্তকণিকা, উঁচু ক্লাসে আমরা যেটাকে বলি লিউকোসাইট। এর কারণটা খুব সহজ, তার প্রফেসর, মানে তিনি যে ভদ্রলোকের ল্যাবে কাজ করতেন, যে বিজ্ঞানীর ল্যাবে কাজ করতেন, তার গবেষণার বিষয়বস্তু ছিল রক্ত এবং রক্তের বিভিন্ন কোষ। সো তিনি মিশরকে ডিরেক্ট করেছিলেন যে তুমি বাবা রক্তের অন্যান্য কোষ নিয়ে কাজ করো। তো ঠিক আছে, মিশর শ্বেত রক্তকণিকা নিয়ে কাজ করবেন, খুব ভালো কথা, কিন্তু ক্ষতস্থানের পুঁজ কিভাবে আসলো এখানে? এই জায়গাটাতেই মিশরের বুদ্ধিমত্তা এবং ক্রিয়েটিভ থিঙ্কিং এর পরিচয় পাওয়া যায়। আসলে পুঁজ জিনিসটা খুব বিচ্ছিরি হলেও এটার একটা সুবিধা হচ্ছে এখান থেকে শ্বেত রক্তকণিকা গুলোকে সহজে আলাদা করা যায়। মানে এটা শ্বেত রক্তকণিকার খুব ভালো একটা সোর্স, বিশেষ করে ক্ষতস্থান থেকে একদম তাজা যেই পুঁজটা বের হচ্ছে। সো মিশর দেখলেন তার ল্যাবরেটরির কাছেই একটা ক্লিনিক আছে, সেই ক্লিনিকে আবার সার্জারি টার্জারিও হয়। তো সেখান থেকে রোগীদের ক্ষতস্থানের ব্যান্ডেজ পাওয়া একটা সহজলভ্য ব্যাপার। এজন্যই মিশর তার গবেষণার জন্য ক্ষতস্থানের, আরো নির্দিষ্ট করে বলতে ব্যান্ডেজের পুঁজ বেছে নিয়েছিলেন। এই প্রসঙ্গে বলে রাখি, এই কাজ আজকের দিনের পৃথিবীতে করা অসম্ভব। আপনি যদি কোনো মানুষের দেহ থেকে কোনো নমুনা নিয়ে কাজ করতে চান, সেটা রক্তপুঁজ যাই হোক না কেন, অবশ্যই সেই মানুষের কাছ থেকে আপনার অনুমতি নিতে হবে, কনসেন্ট নিতে হবে, মানে এগুলো নৈতিকতার ব্যাপার। যাই হোক, সেটা অন্য কথা। আমরা আমাদের গোড়ার প্রশ্নটার উত্তর পেলাম, কেন মিশর তার গবেষণার জন্য এই ক্ষতস্থানের পুঁজ জিনিসটা টার্গেট করেছিলেন। এর একটা মজার ব্যাপার হচ্ছে
মিশার যদি এই পুজের শ্বেত রক্তকণিকা বাদ দিয়ে অন্য কিছুর পেছনে ছুটতেন, তাহলে একটা চান্স আছে উনি হয়তো এই নিউক্লিন বা ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করতেই পারতেন না। কারণ পুজের মধ্যে, বিশেষ করে পুজের মধ্যে যে শ্বেত রক্তকণিকাগুলো থাকে, এদের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং এতে ডিএনএ এর পরিমাণও বেশি থাকে এবং এর বিশ্লেষণও সহজে করা যায়। কাজেই বলতে হয় যে মিশার তার গবেষণার জন্য একটা খুব ভালো টার্গেট বেছে নিয়েছিলেন। ভদ্রলোক ছিলেন অতিরিক্ত সাবধানী জাতের মানুষ। উনি কাজের শুরুতে প্রথমে ব্যান্ডেজ থেকে পুজ আলাদা করে মাইক্রোস্কোপের নিচে দেখে নিতেন পুজের মধ্যে যে শ্বেত রক্তকণিকাগুলো থাকার কথা সেগুলো কি আস্ত আছে নাকি ভেঙে চুরে গেছে। যদি দেখতেন মাইক্রোস্কোপের নিচে সেই পুজের কোষগুলো ভেঙে চুরে গেছে, তিনি সেই নমুনা নিয়ে আর কাজ করতেন না, ফেলে দিতেন। তার রাসায়নিক বিশ্লেষণের প্রক্রিয়াটাও ছিল খুব জটিল এবং সময় সাপেক্ষ। খালি প্রথমে না, প্রত্যেক ধাপের পরেই উনি মাইক্রোস্কোপে চোখ লাগিয়ে দেখে নিতেন নমুনা কি ঠিকঠাক আছে কিনা। এটা খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ একটা ব্যাপার। ভদ্রলোকের মারাত্মক ধৈর্য ছিল। উনি সারা দিন তার গবেষণাগারে পড়ে থাকতেন। এজন্য উনি তার ছাত্রদের বা ক্লাসে অত সময় দিতেন না। মানে শিক্ষক হিসেবে উনি অত ভালো ছিলেন না বা অত জনপ্রিয়তা উনি পাননি। উনি গবেষক ছিলেন আসল। ইনফ্যাক্ট ইউরোপের সেই বরফ পড়া শীতের মধ্যে উনি জানালা খুলে কাজ করতেন, কারণ ঠান্ডা আবহাওয়ায়, ঠান্ডার মধ্যে যে কোনো বায়োলজিক্যাল নমুনা টিকে বেশি দিন, এটা ভালো থাকে। এজন্য আজ পর্যন্ত আমরা যখন ল্যাবে গবেষণা করি, আমাদের রাসায়নিক জিনিসগুলোকে বরফের মধ্যে রাখি যাতে এরা সহজে নষ্ট না হয়। মানে এখান থেকেই বোঝা যায় যে ভদ্রলোকের ডেডিকেশন কোন পর্যায়ে ছিল। তো এইভাবে তার পুজের কোষগুলোকে ধাপে ধাপে রাসায়নিক বিশ্লেষণের পর মিশার একটা পদার্থ খুঁজে পেলেন। জিনিসটা এমনিতে ছিল সাদা, সেটা অ্যাসিডে দ্রবীভূত হতো না, এবং সবচেয়ে বড় কথা, এটা ফসফরাস দিয়ে ভর্তি। মানে এত বেশি ফসফরাস কোষের অন্য কোনো উপাদানের মধ্যে সচরাচর দেখা যায় না। এটার ভিত্তিতেই মিশার সিদ্ধান্তে আসলেন এটা একটা নতুন জিনিস, এটা কোষের একটা নতুন উপাদান যার হদিস আজ পর্যন্ত মানুষ পায়নি। আপনারা যদি ডিএনএ এর পরিচিত চেহারাটা দেখেন, রাসায়নিক গঠন যদি দেখেন, প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে ডিএনএ ভর্তি ফসফরাস। মানে প্রত্যেকটা বেস বা অক্ষরেই ফসফরাস। এই যে একটা বড়সড় ডিএনএ, সে তো ফসফরাস দিয়ে ভর্তি থাকবে। এটা ডিএনএ এর মোটামুটি একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রোটিনের ক্ষেত্রে সচরাচর এরকম কিছু দেখা যায় না। এই কারণেই এবং আরো কিছু কারণে মিশার এই সিদ্ধান্তে এসেছিলেন যে এই একটা নতুন জিনিস পাওয়া যাচ্ছে, এটা আসলে প্রোটিন টাইপের কিছু না, এটা একটা নতুন উপাদান। যেহেতু এই জিনিসটাকে কোষের ভেতরের নিউক্লিয়াস থেকে পাওয়া গেছে, এজন্য তিনি এর নাম দিলেন নিউক্লিয়েন। সত্যি কথা বলতে নিউক্লিয়েনই হচ্ছে ডিএনএ আবিষ্কারের প্রথম গল্প। নিউক্লিয়েন মানেই ডিএনএ এবং আরএনএ। কাজেই ডিএনএ আবিষ্কারের মূল অবদান কার ছিল, এই প্রশ্নের উত্তর যদি দিতে হয়, মিশারের নাম অবশ্যই বলতে হবে। তিনি তো প্রথমে নিউক্লিয়েন আলাদা করে বিবরণ দিয়েছিলেন। আপনাদের বইতে একটা কথা লেখা, অল্টম্যান বলে এক বিজ্ঞানী নিউক্লিনে অ্যাসিডের ধর্ম দেখতে পেয়েছিলেন বলে নাম দিয়েছেন নিউক্লিক অ্যাসিড। পাঠ্য বইতে যা লেখা থাকে সব সময় তা ঠিক নয়। তো এটা হচ্ছে আরেকটা উদাহরণ। নিউক্লিন জিনিসটা যে অ্যাসিডের ধর্ম আছে এটা মিশার নিজেই জানতেন। এজন্যই তার গবেষণায়, তার পরীক্ষায় নিউক্লিন জিনিসটা অ্যাসিডে দ্রবীভূত হচ্ছিল না। সেখান থেকে উনি বুঝতে পেরেছিলেন যে এই জিনিসটার অ্যাসিডের ধর্ম আছে। কাজে এটা অল্টম্যানের নতুন কোনো আবিষ্কার না। এজন্যই অল্টম্যান যে নিউক্লিন পরিবর্তন করে জিনিসটার আরেকটা নাম দিচ্ছেন নিউক্লিক অ্যাসিড, মিশার এটা নিয়ে বেশি সন্তুষ্ট ছিলেন না। মানে অল্টম্যান বড় বিজ্ঞানী, সন্দেহ নেই, কিন্তু এই ক্ষেত্রে তিনি আসলে নতুন কিছু আবিষ্কার করেননি। তিনি মিশারের নিউক্লিন জিনিসটারই আরেকটা নাম দিচ্ছেন নিউক্লিক অ্যাসিড। এটা নতুন নামকরণ, নতুন আবিষ্কার নয়। ওই একই কথা, ডিএনএ জিনিসটার মূল আবিষ্কারক আসলে ফ্রিডরিখ মিশারই। কিন্তু ইতিহাসে তার নাম ধাম কেন যেন অত শোনা যায় না। এই যেমন অল্টম্যানের নামেই আমরা ডিএনএ কে ডাকি, আমরা এটাকে বলি নিউক্লিক অ্যাসিড, আমরা তো এখন আর একে নিউক্লিন বলি না। এর কারণটা যে কি, কেন মিশার আরেকটু খ্যাতি লাভ করলেন না বা মৃত্যুর পরেও আবিষ্কারক হিসেবে পরিচিতি পেলেন না, এটা নিজেই একটা রহস্য। এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। এর একটা কারণ হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট। মিশার এত বড় একটা আবিষ্কার করলেন, কোষের মধ্যে রীতিমতো একটা নতুন পদার্থ আবিষ্কার করলেন যেটার সাথে আগের কোনো কিছুর মিল নেই, তার তো এই জিনিসটা ফলাও করে প্রচার করা উচিত ছিল। কিন্তু বেচারা মিশার তার গবেষণার প্রবন্ধটার হেডলাইন দিয়েছিলেন পুজ কোষের রাসায়নিক গঠন। আচ্ছা, এই নাম দেখে কে এই খবরটা পড়তে চাইবে? এখনকার দিন হলে হয়তো এই গবেষণার শিরোনাম দেওয়া হতো কোষের ভেতরে সাদা সাদা এগুলো কি,
বোমা ফাটালেন সুইজারল্যান্ডের বিজ্ঞানী, দেখুন ভিডিও সহ। এরকম আসলে ইতিহাসে আরো উদাহরণ আছে, বিশাল গবেষণা, দুনিয়া পাল্টে দেওয়া জিনিস, কিন্তু ঠিক মতো সেটার অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। গ্রেগর মেন্ডেল, যিনি জিনেটিক্সের মূলনীতিগুলো আবিষ্কার করেছিলেন, তার গবেষণার ক্ষেত্রেও সম্ভবত এই কথাটা প্রযোজ্য। মানে বংশগতির তত্ত্ব আবিষ্কার করে ফেলছেন, এর চেয়ে বড় আবিষ্কার আর পৃথিবীতে কি হতে পারে? অথচ তার গবেষণা প্রবন্ধের শিরোনাম ছিল গাছের সংকরায়ন বিষয়ক পরীক্ষা। অর্থাৎ এই ভিডিও থেকে যদি দুটো জিনিস আপনারা শেখেন, এক, জীবনে যদি বড় কাজ অথবা গবেষণা করেন অবশ্যই ভালোভাবে অ্যাডভার্টাইজমেন্ট করবেন, এবং দুই, সেই গবেষণার খবর নিয়ে অবশ্যই বন্ধু বান্ধবকে চিঠি লিখতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।